গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবি দূর করতে পারছিল না। শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করতো, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকতো। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই, তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছ? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো ট্যুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগলো। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখল। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হলো, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়। আমাকে সাহায্য করো, আমি একজন সাধু। আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে। আমি যদি ওখানে বন্দি থাকতাম, তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পাড়ে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে, আর এখানে কি করে চলে এলে? আমি সবকিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সাধু, আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি, তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে, তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছো, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুঁটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হলো, আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তক্ষুনি হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই। আর তক্ষুনি ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো।
সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি, দই আর আচার দিইনি, তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তক্ষুনি ওখানে ওই সাধু বাবা এলেন যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি, আচার আর দই দিয়ে দিও। এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সবকিছু ওরা পেয়ে যেত আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হলো। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করলো। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যে নাকি গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাতো। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকেও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব দুটো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল। কৃষক গ্রামের সমস্ত লোক কৃষক আর খেতি বাড়ি করে নিজের জীবন যাপন করত। কেউ চাষবাস করত, কেউ সবজির কাজ করত আর কোনো কৃষক ফল করত। শোন ভাই, এইবারও দেখছি আমাদের এই গ্রামের উপরে ওপরওয়ালার অনেক কৃপা হয়েছে, আর সেই জন্যই তো আমার ফসলে দেখছি এত ফলন হয়েছে। হ্যাঁ, এবারে গাছগুলোও দেখছি অনেক ফলে ভর্তি। মনে হচ্ছে ভালোই লাভ হতে চলেছে। আমার ছোট ভাই ভীমা সবজি চাষ করে, তো ও তো বলছিল যে এইবারে নাকি সবজিও খুব ভালোই চাষ হয়েছে। আমি তো ভাবছি এবারে আমরা নিজেরাই সব জিনিসপত্র বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আরে কিন্তু আমাদেরও তো সেরকম জানাশোনা নেই, তাই না, যে যে কোনো দোকানদার আমাদের থেকেই সোজাসুজি কিনবে। হ্যাঁ হ্যাঁ, আর সেটারই তো বেশি করে লাভ নিয়ে নেয় আর আমাদেরকে কম দামে সবজি আর বিক্রি এইসব কিছু কিনে নেয়। ভৈরব আর কালী কথাই বলছিল, তক্ষুনি ওখানে বনিয়া চলে আসে। আরে কেমন আছো বন্ধুরা? শুনলাম নাকি এবারে নাকি সবারই চাষে খুব ভালো ফলন হয়েছে। হ্যাঁ, সবারই তো ভালো চাষ হয়েছে, কিন্তু তার ভালো দাম পেলে তখনই আনন্দ হবে। বন্ধু, আমি তো সবসময় চেষ্টা করি যে সমস্ত চাষিদের সঠিক দাম যেন তারা পায়, কিন্তু আমি আর কি করি বলো তো, বাজারের অবস্থা খুবই খারাপ। সেজন্য আমি একেবারে বাধ্য হয়ে দাঁড়িয়েছি কম দামে ফল সবজি কেনার জন্য। কিন্তু এবারে সবারই ভালো লাভ হবে, দেখো, আমার কথা মনে রেখো। আচ্ছা ঠিক আছে, আমরা ফসল কাটতে যাচ্ছি, তাহলে আপনার সাথে পরে দেখা হবে। ভৈরব আর কালী ক্ষেতের দিকে চলে যায় আর বনিয়া নিজের বাড়ির দিকে যায়। দেখলে কালী দাদা, বেটা বানিয়াটা মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে বন্ধু বলে। আরে সত্যি তো এটাই যে ওকে আমরা শত্রু হিসেবেও মেনে নিতে পারি না। হ্যাঁ সত্যি, এই বানিয়াটা
আমাদের উপর শত্রুদের মতন ব্যবহার করে। অন্যদিকে বনিয়া বাড়িতে যায় আর পেপার খুলে পড়তে শুরু করে। তখনও জানতে পারে যে কিছুদিন পর ভয়ঙ্কর গরমের কারণে চারদিক শুকিয়ে যাবে। তাড়াতাড়ি চাষিদের সমস্ত ফসল কম দামে কিনে নেব, আর যখনই খরা দেখা দেবে ওগুলো বেশি দামে বাজারে বিক্রি করে দেব। বনিয়া নিজের আলমারি থেকে পয়সা বার করে আর কৃষকদের কাছে চলে যায়। সমস্ত কৃষক নিজের নিজের ক্ষেতে ফসল কাটছিল। এই যে সব চাষি ভাইরা, আমার কথা মন দিয়ে শোনো। বনিয়ার আওয়াজ শুনে সমস্ত কৃষক নিজের নিজের কাজ ছেড়ে বনিয়ার কথা শোনার জন্য চলে আসে। সরকার ঘোষণা করেছে এবারে নাকি সবাইকে ফ্রিতে অনেক সবজি দিয়ে দেবে, আর তার ফলে তোমাদের মতন সব চাষি ভাইদের সবজি কেউ আর কিনবে না। তোমরা তোমাদের জিনিসপত্র আমাদেরকে বিক্রি করে দাও তাড়াতাড়ি। বনিয়া সমস্ত কৃষকদেরকে গরম পড়ার কথাটা লুকিয়ে দেয় আর সরকার দ্বারা শস্য দেওয়ার মিথ্যে খবরটা ছড়িয়ে দেয়। আর তারপর সমস্ত কৃষক তাকে সস্তা দামে ফসল বিক্রি করে দেয়। কিন্তু ফসলে তুমি কি দাম দেবে? গমের জন্য 10 টাকা কিলো, চাল 15 টাকা কিলো, আর সবজি 20 টাকা কিলো, আর ফলও 20 টাকা কিলো। আরে এটা তো খুবই কম দাম। দেখো, আমি তো এই দামেই কিনতে চাই। যদি বিক্রি করতে চাও বিক্রি করো, না হলে তোমরা তোমাদের ফসল নিজেদের বাড়িতে পচাও। ফসল বিক্রি না হয়ে যাওয়ার কারণে সমস্ত কৃষকরা বনিয়াকে সস্তা দামে নিজের ফসল বিক্রি করে দেয়, যেটা বনিয়া গ্রামের পাশে বানানো একটা নিজের ফ্যাক্টরিতে রেখে নেয়। পেপারে আসা সমাচারটা পড়ার পর কিছুদিন পরেই ভয়ঙ্কর শুকনো পড়ে আর সমস্ত কৃষকের ক্ষেত খারাপ হয়ে যায়, যার কারণে বাজারে ফসল, সবজি আর ফলের দাম খুব দামি হয়ে যায়। আর কিছু সময়ের মধ্যেই বাজারের সব কিছু শেষ হয়ে যায়। এইবার আসল খেলা শুরু হবে। এবার আমি খরার সুযোগটা নিয়ে অনেক বেশি টাকা রোজগার করব। কৃষক বনিয়ার মলে শস্য আর ফল সবজি কিনতে যায়। আমার 1 কিলো চাল লাগবে। টাকা এনেছো তো? হ্যাঁ, আমার কাছে 20 টাকা আছে। এই আমাকে বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, যে এই খরার সময় 20 টাকা চাল বিক্রি করব? যাও, চাল 100 টাকা কিলো। আরে তোমার কি মাথা খারাপ হলো নাকি? আরে তোমার কি মনে নেই কয়েকদিন আগেই তুমি আমাদের কাছ থেকে এই চালই 15 টাকা কিলো হিসেবে নিয়েছিলে? আরে সেই সময় খরা ছিল না, বুঝেছো? তার মানে তুমি এটা সুযোগ নিয়ে তুমি আমাদেরকে লুট করবে? দেখো, নিতে হলে নাও, না হলে এখান থেকে চলে যাও। আমার কাছে গ্রাহকদের কোনো অভাব নেই। বনিয়া এখন গ্রীষ্মকালের সুযোগ বুঝে গ্রাহকদের কাছে যা মর্জি তত দাম নিত। যার কাছে টাকা থাকতো ওরা উঁচু দামে শস্য কিনত। কিন্তু গরিব কৃষকদের ওপর গ্রীষ্মকালের খুব বাজে প্রভাব পড়ে, যার কারণে কৃষকদের খিদে পেটেই থাকতে হতো। ভৈরব একটা শেষ সুযোগ বুঝে বনিয়ার কাছে যায়। দেখো দাদা, আমরা সমস্ত ফসল তোমাকে কম দামে বিক্রি করে দিয়েছি, আর আজকে খাবার মতন আমাদের কাছে কিছুই নেই। এরকম খারাপ সময় আমাদেরকে সাহায্য করবে না? এই এখান থেকে বেরোতো, গরিব ভিখারি কোথাকার। বনিয়া শুধু ধনী লোকেদেরকে উঁচু দামে ফল, সবজি আর শস্য বিক্রি করত। কিন্তু এক রাত্রিবেলা হঠাৎ করে আকাশে কালো মেঘ চলে আসে আর বিদ্যুৎ চমকাতে থাকে। আর মেঘ ফেটে যাওয়ার কারণে কৃষক গ্রামে বাড় চলে আসে, যার কারণে বনিয়ার মলের সমস্ত শস্য বয়ে যায়। আরে আমি তো শেষ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। কেউ আমার মালপত্র ভেসে যাওয়া থেকে রক্ষা করো। বৃষ্টির জলের কারণে চারদিকে জল জমে যায়। তখনই জঙ্গলের দিক থেকে একটা ময়ূর আর তার কিছু ছোট ছোট বাচ্চা জলে বইতে বইতে চলে আসে। বনিয়া ওদেরকে দেখে, কিন্তু তাদেরকে বাঁচানোর বদলে কিনারায় চলে যায়। ভৈরব আর কালীর নজর ময়ূর আর তার বাচ্চাদের ওপর পড়ে, আর ওরা দুজন ওদেরকে বাঁচিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তুমি আমার আর আমার বাচ্চার প্রাণ বাঁচিয়েছো, এইটা রেখে নাও, তোমার পরিবারের রক্ষা করবে। ময়ূর নিজের শরীর থেকে একটা জাদুই রঙিন পাখা বার করে ভৈরবকে দিয়ে দেয়। ভৈরব বাড়িতে এসে ওই পাখাটাকে নিজের ক্ষেতে পুঁতে দেয়, যার কারণে পুরো ক্ষেত একটা বড় জাদুই রামধনু হয়ে যায়। এখন সমস্ত কৃষক ওই জাদুই রামধনুর ক্ষেতে ফসল চাষ করা শুরু করে। সবুজ জায়গায় সমস্ত সবুজ সবজি হয়, আর হলুদ অংশে ফলের মতো যেমন পেঁপে, কলা আর আম হয়। লাল জায়গাতে আটা আর চালের চাষ হয়, আর বাকি জায়গাতে অন্যান্য রকমের শস্যের উৎপাদন হয়। যেমন কর্ম তেমন ফল। দেখলে কালী দাদা, কালকে আমরা ওই মোরনি
আর ওর বাচ্চাকে বাঁচিয়েছিলাম, তাই না? আর আজকে আমরা ওর জন্য আমাদের পরিবার খেয়ে বাঁচছে। সমস্ত কৃষকরা জাদুই রামধনুর ক্ষেত থেকে ফল সবজি ভেঙে বাড়িতে নিয়ে যায় আর নিজের পরিবারের সাথে ভরপেট খাবার খায়। অন্যদিকে বৃষ্টির কারণে মল বয়ে যাওয়ার কারণে বনিয়া আর তার পরিবারের কাছে খাবার জন্য কিছুই বেঁচে থাকে না, আর খিদের কারণে তাদের অবস্থা খারাপ হয়। বনিয়া কৃষকদের কাছে সাহায্য চাইতে যায়। বন্ধুরা, আমার পরিবারের অবস্থা খুব খারাপ, কিছু খাবার মতন দিয়ে দাও। এই, তোর লজ্জা করে না আমাদেরকে বন্ধু হিসেবে বলতে? মনে আছে কদিন আগে তুই ভৈরব ভাইকে বাজে কথা বলে নিজের দোকান থেকে তাড়িয়ে দিয়েছিলি, আর আজকে নিজে এসে আমাদের কাছ থেকে ভিক্ষা চাইতে এসেছিস? বনিয়া নিজের কাজের কারণে লজ্জা পায়, আর লজ্জার কারণে তার মাথা নত হয়। ভৈরব বুঝে যায় যে বনিয়া নিজের দোষ বুঝতে পেরে গেছে। আমরা তোমার মতন কঠোর নই। এই নাও, আনাজ আর কিছু সবজি রয়েছে, যাও গিয়ে পরিবারের লোককে খাওয়াও। বন্ধুরা, আমি সব সময় তোমাদের ফসল কম দামে কিনে নিয়েছি আর বাজারে গিয়ে সেগুলোকে বেশি দামে বিক্রি করেছি। এবার থেকে আমি সব সময় তোমাদেরকে সঠিক দাম দেব। আরে ঠিক আছে, যাও গিয়ে নিজের পরিবারকে খাবার খাওয়াও, যাও যাও যাও। বনিয়া ভৈরবের কাছ থেকে খাবার নিয়ে যায় আর নিজের পরিবারকে খাবার খাওয়ায়। এখন থেকে বনিয়া সমস্ত কৃষকদের তাদের ফসলের উচিত দাম দেয়, যার কারণে সমস্ত কৃষক হাসি খুশি রামধেনুওয়ালা জাদুই চাষ করে আর ফসল করে, আর সবাই একে অপরের সাথে ভালোভাবে জীবন কাটায়। কুমার ছিল একজন চাষি। ওর তরমুজের ক্ষেত ছিল। গরমের সময় ওর গোটা ক্ষেত তরমুজে ভরে যেত। দেখ কুমার, এবছর কি দারুণ ফসল হয়েছে, মিষ্টি মিষ্টি তরমুজ। ঠিক কথা বাবা, তরমুজ ফলানোর মজাই আলাদা বাবা। তাই আমি তোমার মতো তরমুজই ফলাবো। এই হলো আসল কথা, তুই তোর বংশের মান রাখবি দেখছি। হ্যাঁ বাবা। ক্ষেতের কাজ শেষ করে শরৎ আর কুমার দুজনেই বাড়ি ফিরে আসে। ছায়া, তুমি কি শুনেছো? কুমার আমার মতোই জমি চাষ করে তরমুজ ফলাতে চায়। হ্যাঁ, ভেবেছিলাম পড়াশোনা করে তুই অন্য কোনো পেশাতে যাবি, কিন্তু তুইও চাষ করতে চাস। মা, তরমুজই ফলাতে চাই আমি। সে না হয় ঠিক আছে, কিন্তু তুই যদি পড়াশোনা করে অফিসার হোস তাহলে তোর ভালো রোজগার হবে। সারাদিন তোর মাঠে ঘাটে কাজ করার কি দরকার আছে বলতো? এটা তুমি বোঝাতে পারবো না মা। আর টাকার কথা, আমি তোমাকে বাংলো তৈরি করে দেব, তুমি চিন্তা করো না একেবারে। হ্যাঁ, চাষিরা কখনো বাংলো বানাতে পারে না। আমি অবশ্যই বানাবো, তুমি দেখে নিও। হ্যাঁ বাবু, আমার তোর উপরে ভরসা আছে। মাকে দেখিস যে চাষিরাও বড় লোক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখাস, দুজনে মিলেই দেখাস। বাবা, আমি কৃষি বিজ্ঞান পড়তে চাই, যাতে আমি আমার ফসলকে আরো উন্নত মানের করতে পারি। ঠিক আছে, তুই ভর্তি হয়ে যা। ঠিক আছে বাবা। কয়েকদিনের মধ্যেই কুমার কৃষি বিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, আর ও গ্রাম থেকে দূরে অবস্থিত মহাবিদ্যালয়ের হস্টেলে থাকতে শুরু করে। মহাবিদ্যালয়টা কুমারের খুব পছন্দ হয়েছিল। রং বেরঙের ফুল, বিভিন্ন গাছ, আরো অনেক কিছু। বাড়ি থেকে ফোন এলেই, দারুণ সুন্দর, এখানে সবকিছুর খুব সুন্দর বাবা। এখানে কত রকমের গাছ আছে, খুব ভালো। শুনে ভালো লাগছে যে সবকিছু তোর পছন্দের মতোই তুই এখানে পেয়েছিস। হ্যাঁ বাবা, আমি খুব খুশি। এখন শুধু আরো ভালো তরমুজ কি করে ফলানো যায় সেটা শিখতে হবে। একদিন কুমার ইন্টারনেটে তরমুজের বিষয়ে দেখতে দেখতে ওর নজর পড়ে হার্ট শেপের তরমুজের ওপরে। আরে বাহ, এ তো একদম হার্ট শেপের তরমুজ। এমন তরমুজ হবার হয় নাকি? কুমার আরও সার্চ করার পর খুঁজে পায় চায়নার তরমুজের ক্ষেত, যেখানে ছোট্ট অবস্থায় থাকা তরমুজের ওপর প্লাস্টিকের ছাঁচ লাগানোর তরমুজ হার্ট শেপের হয়ে যায়। এটা তো আমরাও করতে পারি, কিন্তু এই ছাঁচটা কোথায় পাবো? প্রফেসর নিশ্চয়ই এটা জানবেন। কুমার তার প্রফেসরের সাথে দেখা করতে যায়। স্যার, আপনাকে বলেছিলাম না আমাদের তরমুজের ক্ষেত আছে? আমার এই ছাঁচটা চাই, যা দিয়ে হার্ট শেপের মতো তরমুজ ফলে। ইন্ডিয়াতে কোনো কোম্পানি এটা বানায় না, তবে আমার এক বন্ধুর প্লাস্টিকের কোম্পানির আছে, ওর সাথে এই বিষয়ে কথা বলতে পারি। ও নিশ্চয়ই বানিয়ে দিতে পারবে।
প্রফেসর তার বন্ধুকে কল করে আর তাকে এই বিষয়ে জানায়। আমি তোকে ফটোর ডেমনস্ট্রেশন পাঠাচ্ছি, এইরকম হুবহু চাই। কত পিস চাই কুমার? 100 পিসেস। 100 পিসেস কত পড়বে? আচ্ছা ঠিক আছে, চলবে, আমি অর্ডার দিয়ে দিয়েছি। আসতে 2 সপ্তাহ লাগবে, আর 100 পিসেসের জন্য 5000 টাকা পড়বে। চলবে স্যার। আপনি জানেন না স্যার, আপনি আমার জন্য কত বড় উপকার করলেন। আমি তো শুধু তোমাকে সাহায্য করলাম, তুমি তো তোমার বাবার পাশে দাঁড়াতে চাও, আর আমার কাজ তো হলো ছাত্রদের সাহায্য করা। এবার অপেক্ষা করো। পরের 15 দিন ধরে কুমার অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 15 দিন পর কুমারের পার্সেল চলে আসে। ও প্রফেসরকে 5000 টাকা দিয়ে দেয়। অল দ্য বেস্ট কুমার। থ্যাংক ইউ স্যার। প্রফেসরের কাছ থেকে সব ছাঁচ নিয়ে কুমার তার গ্রামের দিকে রওনা হয়। গ্রামে পৌঁছেই সে সোজা খেতে পৌঁছায়, আর সব ছোট্ট তরমুজে ওই হার্ট শেপের ছাঁচগুলো আটকে দেয়। তুই এসব কি করছিস? দেখতে থাকো বাবা, এক আশ্চর্য জিনিস। কিন্তু এগুলো কি? তোমার বড় লোক হওয়ার উপায়। এসব তুই কি করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা আমি বলছি সেটাই করো বাবা, শিগগিরই সব বুঝতে পারবে। বেশ কিছুদিন ধরে কুমার ওই তরমুজগুলোকে পরীক্ষা করতে লাগলো, গাছগুলোর খেয়াল রাখতে লাগলো। প্রায় 1 মাস পরে কুমারের ক্ষেত ভরে যায় হার্ট শেপের তরমুজে। এই দেখো বাবা, এ তো একেবারে হার্টের মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর আকারের ফলে আমাদের কি লাভ হবে? তরমুজের স্বাদ তো একই রকম। হ্যাঁ, কিন্তু এই তরমুজের স্পেশাল হয়ে গেছে। আগে তোমার তরমুজ 30 টাকায় বিক্রি হতো, আর এগুলো 300 টাকায় বিক্রি হবে। 300 টাকায় কে কিনবে এগুলো? সেটা আমি ভেবে রেখেছি। সব তরমুজ টেম্পোতে লোড করে বরং একটু হাত লাগাও। ঠিক আছে। কুমার আর শরৎ মিলে সব হার্ট শেপের তরমুজ তুলে টেম্পোতে লোড করে দেয়, আর বাবা ছেলে টেম্পোতে শহরে পৌঁছায়। টেম্পো একটা মলের বাইরে দাঁড়ায়, আর ওরা ম্যানেজারের সাথে কথা বলতে ভেতরে যায়। স্যার, আমরা কৃষক, আমাদের কাছে স্পেশাল হার্ট শেপের তরমুজ আছে। এই বলে কুমার তাকে তরমুজ দেখায়। আমি এইরকম অদ্ভুত তরমুজ প্রথমবার দেখলাম। দাম কত করে? 300 টাকা পার পিস। ঠিক আছে, প্রথমে আমাকে 10 পিসেস দাও। যদি এই 10 পিসেস বিক্রি হয় তাহলে আমি সব কিনে নেব। ঠিক আছে স্যার, আপনি 10 পিস বিক্রি করুন, আমরা এখানে অপেক্ষা করব। মলের কর্মচারীরা ওই হার্ট শেপের তরমুজগুলো সবার সামনে রাখে। মলে যেই আসছিল সে ওই তরমুজ দেখে দাঁড়িয়ে পড়ছিল। কিছুক্ষণ পরেই একজন মহিলা 2টো তরমুজ কিনল, তারপর আরো কয়েকজন তরমুজ কিনল। 1 ঘন্টার মধ্যেই 10টা তরমুজ বিক্রি হয়ে যায়। আমি সত্যিই ভাবিনি এমনটা হবে। আমার বিশ্বাসই ছিল স্যার। ম্যানেজার কুমারের থেকে সব তরমুজ কিনে নেয় আর ওকে 30,000 টাকা দিয়ে দেয়। কুমার সব টাকা বাবার হাতে তুলে দেয়। প্রথমবার 100টা তরমুজ বেচে এত টাকা পেলাম। 30,000 টাকা, গ্রামে 3,000 টাকা, মানে অনেক বড় ব্যাপার। আর এটা তার 10 গুণ বাবু। বাবা, এবার তোমাকে 1000টা ফলাতে হবে। সব জায়গায় তোমাকে ধন্য ধন্য করবে। টিভিতে নিউজে বলবে, হার্ট শেপ তরমুজ ফলানো শরৎ বাবুকে দেখুন। তাই হ্যাঁ, আমি আরও ছাঁচের অর্ডার দিয়ে দিচ্ছি। কুমার তার প্রফেসরের মাধ্যমে আরও ছাঁচ আনিয়ে নেয়, আর তারপর শরতের সঙ্গে সঙ্গে ওর ভাইরাও হার্ট শেপের তরমুজ ফলাতে শুরু করে দেয়। অন্যদিকে হার্ট শেপের তরমুজ বিখ্যাত হয়ে যায়। সমস্ত নিউজ আর ইন্টারনেটে সেই খবরই থাকে। মলে হার্ট শেপ তরমুজ আসার সাথে সাথেই সব বিক্রি হয়ে যেত। মলের মালিকের সাথে সাথে শরদেরও অনেক রোজগার হতে লাগলো। কয়েক মাসের মধ্যেই শরৎ নতুন জমি কিনে নেয়, আর ওখানেও তরমুজের চাষ করতে থাকে। আমরা তো সত্যিই বড় লোক হয়ে গেলাম কুমার। তুই ঠিক কথাই বলেছিলি যে একদিন তুই অনেক টাকা রোজগার করবি। আমি ভাবতাম চাষবাস করে রোজগার হয় না, কিন্তু তুই আমাকে ভুল প্রমাণ করেই ছাড়লি। তবে আমি খুশি, কারণ তুই সফল হয়েছিস। এসবই তোমার আশীর্বাদে মা। আমাকে কিন্তু কাল আবার মহাবিদ্যালয়ে ফিরতে হবে।
আরও অনেক কিছু শেখার বাকি আছে মা। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শেখ, আমার নাম উজ্জ্বল কর। পরের দিন কুমার মহাবিদ্যালয়ে ফিরে যায়। সেখানে ও বনস্পতি শাস্ত্র শিখতে শুরু করে। আর ওদিকে গ্রামে তার বাবা অন্য কৃষকদের তরমুজের ছাঁচ লাগানোর কায়দা শেখাতে থাকে। কুমারের একটা ছোট্ট সন্ধানের মাধ্যমে ওর বাবা এবং আরও অনেক তরমুজ চাষিদের জীবন বদলে যায়। হার্ট শেপের তরমুজ বিখ্যাত হয়ে ওঠে, আর সেসব বিক্রি করে গরিব চাষিরা বড়লোক হয়ে ওঠে।